অনেক অনেক আগের দিকে, হ্যাঁ, 1700 সালেরও আগে ওরকম টাইমে যখন আগেকার মানুষ পর্যবেক্ষণ করলো কি যে তুমি ধরো একটা লোহা এক জায়গায় যখন রেখে দিলা, জানো যে লোহা কিছুদিন পর কিন্তু জং ধরে যায়, মরিচা, কেন বলো? তো মানুষজন জিজ্ঞাসা করলো যে আসলে কেন জং ধরছে বা কেন কি হচ্ছে, লোহার কেন পরিবর্তন হলো? তো সবাই যেটা পরীক্ষা করে দেখলো সেটা হচ্ছে যে নর্মাল একটা লোহা আর মরিচা পড়া লোহা দুইটার মধ্যে ভারী হবে কোনটা? মরিচা পড়াটা, তাই না? বলো, জং ধরা লোহাটা একটু বেশি ভারী হবে। তো তখন মানুষজন এভাবে আইডিয়া করার চেষ্টা করলো যে অবশ্যই লোহার সাথে হয়তো কিছু একটা যুক্ত হয়েছে, তাই না? তো তখন মানুষজন বললো যে লোহার সাথে আর কিছু না, অক্সিজেন যুক্ত হয়েছে, বুঝছো? সেই যে লোহার সাথে অক্সিজেন যুক্ত হইলো, এই জিনিসটাকে ওরা তখন নাম দিল অক্সিডেশন। বুঝতে পারছো? অক্সিডেশনের বাংলা কি? জারণ। অক্সিডেশনের বাংলা হচ্ছে জারণ। তাহলে প্রথম কিন্তু আমাদের আসলে জারণের ধারণাটা আসছে যে আমরা জাস্ট বিজ্ঞানীরা এটা চিন্তা করতো যে জারণ মানে হচ্ছে অক্সিজেনের সংযোগ। তাহলে যখন কিছু একটা যুক্ত হবে অবশ্যই তার বিপরীত জিনিসটাও থাকা উচিত। সেটার নাম হচ্ছে রিডাকশন, কিছু একটা বাদ দেওয়া, যেটাকে আমরা বলি বিজারণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, অক্সিডেশন এবং রিডাকশন। আগেকার দিনে মানুষ কিভাবে চিন্তা করতো যে অক্সিজেন যুক্ত হওয়া মানে হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে, এবং বাদ দেওয়া মানে হচ্ছে রিডাকশন। আগে মানুষজন এটা চিন্তা করতো, ঠিক আছে, একটা সময় পর্যন্ত। এখন দেখা গেল কি যে সবকিছুর ব্যাখ্যা আসলে অক্সিজেন দিয়ে দেওয়া সম্ভব না, ঠিক কিনা? পরবর্তীতে মানুষজন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলে ভাবে যে আসলে জিনিসগুলো অক্সিজেন রিলেটেড না, জিনিসগুলো আসলে ইলেকট্রন রিলেটেড। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমাদের আসলে এই ধারণাটা যে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। তোমরা পড়েছো না, জারণ মানে হচ্ছে ছাড়ন। তো তখন আমরা দেখলাম যে একটা মৌল থেকে যখন ইলেকট্রন গুলা বের হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলছি জারণ। ধরো আমার কাছে একটা পরমাণু আছে, কেমন, মনে করো যে আমার কাছে ধরো সোডিয়াম একটা পরমাণু ছিল, সেখান থেকে ধরো একটা ইলেকট্রন সে ছেড়ে দিল, কেমন? তো দেওয়ার পরে সে কি হবে? সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। এই যে সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এটাকে কিন্তু আমরা বলি জারণ, তাই না? এটা কি বলি? জারণ। তাহলে জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। এই যে শুরুর দিকে আমাদের ল্যাব হইছে, ওই যে আগেকার মানুষজন যেটা চিন্তা করতো যে আসলে অক্সিজেন যুক্ত হওয়া মানে হচ্ছে অক্সিডেশন, কেমন? এবং কোনো কিছু বাদ যাওয়া মানে হচ্ছে রিডাকশন, বিজারণ। তো এই হচ্ছে জারণ বিজারণের আগের দিকের কথা। পরবর্তীতে মানুষজন বললো যে আসলে অক্সিজেন না, সেটাকে আমরা ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা দিব, কেমন? এরপরে আমাদের অক্সিডেশন নাম্বারের ধারণা আসলো বা জারণ সংখ্যা। এখন দেখো জারণ সংখ্যা কিন্তু আর সত্যি কথা বলতে আসলে ওইভাবে এক্সিস্ট করে না যে আমি চোখের দেখায় দেখছি জারণ সংখ্যা, এভাবে কিন্তু দেখা যায় না। ধরো আমরা একটা যৌগের কথা যদি বলি, H2O, পানি, তাই না? তো এখানে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন দুইজনের মধ্যে কিন্তু একজন ইলেকট্রন দিয়েছে একজন ইলেকট্রন নিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ পানি একটা সমযোজী যৌগ। সমযোজী যৌগে কি হয়? শেয়ার করে ইলেকট্রন, তাই না? তাই তো, ইলেকট্রন শেয়ার করে, কিন্তু তারপরও কিন্তু আমরা তাদের জারণ সংখ্যা বের করি যে হাইড্রোজেনের হচ্ছে +1, অক্সিজেনের হচ্ছে -2। এটাতে আমরা বুঝি যে একজন একটা ইলেকট্রন দিয়েছে আরেকজন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না বলো? এই তো। কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে ইলেকট্রন দেয়া নেয়া করছে, এটা মাস্ট না। তো এই জন্য আমরা জারণ সংখ্যা বের করার আগে নর্মালি সব যৌগকে আয়নিক যৌগ হিসেবেই ধরে নিব, মনে থাকবে? তাহলে আমরা জারণ সংখ্যা বের করার আগে হোক সে সমযোজী হোক সে আয়নিক, সবসময় আমরা তাদেরকে আয়নিক যৌগ ধরে আগাবো। ওকে, ক্লিয়ার নাজিয়া? আচ্ছা, এবার আসো আমরা তাহলে অধ্যায়টার একটু দেখি যে আমরা আসলে অধ্যায়ে কি কি পড়বো। তো দেখো, রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের অনেকগুলো টপিক আমাদের আসলে। তো প্রথমে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বললাম জারণ সংখ্যা নিয়ে, কিভাবে আসলো, কিভাবে শেষ হলো। এরপর আমরা দেখবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, কেমন? তারপরে ধরো আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে যেটা হচ্ছে অধ্যায়ের মেইন পড়া আর কি। তো দিকের ভিত্তিতে দুই রকমের আছে, ধরো একমুখী বহুমুখী। তাপের ভিত্তিতে দুই রকম আছে, তাপ হারি তাপ উৎপাদী, তাই না? ইলেকট্রন স্থানান্তরের উপরে আবার দুই রকম আছে, রিডক্স নন রিডক্স, দেখবো আমরা সবই। তারপরে হচ্ছে সংযোজন সংশ্লেষণ, বিয়োজন প্রতিস্থাপন, দহন অধক্ষেপণ, প্রশমন আদ্র বিশ্লেষণ, পানি যোজন সমানুকরণ, হ্যাঁ, পলিমারকরণ, মরিচা, অ্যান্টাসিড, অনেক কিছু আছে। এবং লাস্টের দিকে আছে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা রিলেটেড কিছু টপিক। তো মোটামুটি বড় অধ্যায় মনে হচ্ছে, বাট আমরা আশা করি অল্প কয়েকটা লেকচার ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমাদের অধ্যায়টা দ্রুত, কেমন? তাহলে আজকে হচ্ছে আমাদের একদম বেসিক ক্লাস, যে আমরা আজকে আসলে প্রচুর প্র্যাকটিস করবো জারণ সংখ্যার, কারণ থিওরি শিখতে তোমাদের আসলে বেশিক্ষণ লাগবে না, বুঝছো? তো আসো আমরা তাহলে জারণ সংখ্যা শুরু করি। আসো, কেমন, সবাই প্রস্তুত? সবাই তাহলে শীটটা বের করো, এবং আমি যেগুলো বলবো অবশ্যই অবশ্যই সেগুলো সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবা। ওকে, তাহলে দেখো প্রথম কথা যেটা, যে আমরা আসলে জারণ সংখ্যার ডেফিনেশন দিছিলাম কিভাবে, তাই না? জারণ সংখ্যার সংজ্ঞা কি দিলাম? যে একটা মৌল যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাই না, ছেড়ে দেওয়ার পরে সে তো একটা ধনাত্মক আয়নে পরিণত হয়। আমরা ধরো সোডিয়ামের কথা বলছিলাম, যে সোডিয়াম সে যখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সরি এটা তখন কিন্তু সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এই যে একটা ইলেকট্রন সে ছেড়ে দিল, এই ঘটনাটাই হচ্ছে জারণ, কেমন? এটাই হচ্ছে আমাদের সেই জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা হচ্ছে এই যে প্লাস, যেটা দেয়া +1,
এটা হচ্ছে আমাদের জারণ সংখ্যা। তাহলে দেখো বেসিক কথাটা কি, বেসিক কথা হচ্ছে যে একটা মৌল সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে যে একটা ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, যে ধনাত্মক চার্জ, সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। ঠিক আছে, ধরো সে যদি 2টা ইলেকট্রন ছেড়ে দিত, তো তখন তার মাথার উপর চার্জ যেত কত, +2, তখন সেই +2টাই হইতো তার জারণ সংখ্যা। ওকে, তাহলে আসো আমরা যদি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে এভাবে মনে রাখবা যে যৌগ গঠনের সময় কোনো মৌল সে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ, তাই না, ধরো ক্লোরিন যে আছে, ধরো ক্লোরিন, ও কিন্তু একটা ইলেকট্রন চায় যে আমি গ্রহণ করি, করার পর সে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, তাহলে সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? তাহলে ইলেকট্রন ত্যাগও করতে পারে, গ্রহণও করতে পারে। তাহলে ত্যাগ বা গ্রহণের প্রবণতা থাকে, তাকে বলে ওই মৌলের জারণ সংখ্যা। কেমন? এটা দেখবে যে তোমাদের বইয়েও একটা সুন্দর ডেফিনেশন দেওয়া আছে, আমি বই থেকে একবার দেখাই দিই। কেমন? দেখো যে ধরো আমাদের ঐশী জারণ সংখ্যা, এই যে এই যে জারণ সংখ্যা, হ্যাঁ? দেখো আমরা যেটা মুখ দিয়ে বললাম সেটাই এখন এখানে একটু দেখি, যে কোনো অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত পরমাণুগুলোর কোনোটা যদি ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর অথবা কোনোটা কি করে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায়, তার মানে সে যে ইলেকট্রন গ্রহণ করবে এরকম কিন্তু ব্যাপারটা না। যেমন আমি পানির কথা বললাম না, যে সে যে আসলে ইলেকট্রন নিয়ে নিছে এরকম তো না, সে তো আসলে আলটিমেটলি ইলেকট্রন শেয়ার করছে, নাকি আলিফ? ওকে, তাহলে যে প্রবণতা দেখায়। তো এখন আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রন ছেড়ে দিলে তখন সেটা হয়ে যাবে ধনাত্মক, আর কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে, চিন্তা করে দেখো ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ জিনিস, তুমি যদি তোমার ভিতর থেকে নেগেটিভিটি ছড়ায় দাও, তাহলে মানে বের করে দাও, তখন তো তুমি পজিটিভ হয়ে যাবে, ঠিক কিনা? আবার তুমি যদি ইচ্ছা করে নেগেটিভিটিটা নিজের দিকে নাও, তখন কি হবে? তখন তুমিও কিন্তু নেগেটিভ হয়ে যাবে, তাই না, বলো? সো এটাই, তাইলে মনে রাখবা যে কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে হবে ধনাত্মক, কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সে হবে ঋণাত্মক। সহজ জিনিস। তো এটা কি, যে অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকেই বলে তার জারণ সংখ্যা। কেমন? তাহলে আমরা সংখ্যাটা বুঝতে পারলাম, পরীক্ষায় যদি ক নাম্বারে আসে আশা করি লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে আমরা একক পরমাণুর বেলায় কি, দ্বিপরমাণুর বেলায় কি, এগুলো আমরা শিখবো যে এবার আমরা শিখবো হচ্ছে জারণ সংখ্যা আসলে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা। কেমন? আচ্ছা আসো তাহলে আমরা এক এক করে শুরু করি। এখানে অনেকগুলো উদাহরণ লিখে রাখছি, এগুলো আমরা পরে এসে দেখবেন। ঠিক আছে, আগে আসো আমরা প্র্যাকটিস গুলো করে ফেলি। তাহলে এখন আমাদের মেইন চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা ডিরেক্ট জারণ সংখ্যা বের করা শিখতে চাই। ঠিক আছে, যে জারণ সংখ্যা আসলে কিভাবে বের করবো। আচ্ছা ভাই এটা একটু অন করে দিবেন। ওকে, শুনো, তাহলে দেখো, তোমরা জানো যে পর্যায় সারণী নরমালি আমাদের ডান দিকে যারা থাকে তারা কি ধাতু নাকি অধাতু হয়? ধাতু হয়, তাই না? ডান দিকে যারা সব হচ্ছে ধাতু, এবং বাম দিকে থাকে হচ্ছে হ্যালোজেন, তারা কি অধাতু, তাই না? তাহলে আমরা নরমালি জানি যে ডান দিকের মৌলগুলো হয় ধাতু, বাম দিকের গুলো হয় অধাতু, ঠিক তো? তাহলে তুমি সবসময় আগে একটা বেসিক কথা জেনে রাখো, সেটা হচ্ছে যে ধাতুর জারণ মান হবে সবসময় ধনাত্মক। ধাতুর জারণ মান হবে সবসময় ধনাত্মক, মানে পজিটিভ চার্জ। কেন তাহা? কারণ ধাতুগুলো কিন্তু নরমালি ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না, ইলেকট্রন ত্যাগ করে। এবং আমি বারবার বলছি যে ইলেকট্রন একটা নেগেটিভ জিনিস, সে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু ধনাত্মক আয়নে পরিণত হবে। ওকে, তাহলে ধাতুর জারণ মান হচ্ছে ধনাত্মক, এটা একটু মনে রেখো। এবং তাহলে বিপরীত ভাবে আমাদের অধাতুর জারণ মান কি হবে? ঋণাত্মক, তাই না, মাইনাস হবে সবসময়। তাহলে এটা হচ্ছে একদম বেসিক কথা। ধাতুর ক্ষেত্রে আমরা সবসময় দেখবো যে ধনাত্মক চার্জ, ধনাত্মক জারণ সংখ্যা, এবং অধাতুর ক্ষেত্রে মাইনাস। হ্যাঁ আমি এই জন্য এগুলো ফাঁকা রাখছি যাতে তোমরা বাকিটা নিজেরা লিখতে পারো। ঠিক আছে, আমি কিন্তু কোনোটাই আসলে পুরোপুরি সলভ করে দেইনি, আমরা এখানে সলভ করবো, এরপর বাসায় যে তুমি প্র্যাকটিস করবে। আচ্ছা, তাহলে মনে করো ধরো এই তিনটা যোগের কথা যদি আমরা বলি, তিনটা যোগের ক্ষেত্রে দেখো এটা ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতু, এখানে একটা ক্যালসিয়াম হচ্ছে ধাতু, এখানে হচ্ছে সোডিয়াম একটা ধাতু, ঠিক না, বলো? তাহলে এই ধাতুগুলোর ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে ধাতুগুলোর জারণ মান হচ্ছে ধনাত্মক হবে এবং অধাতুর বেলায় ঋণাত্মক হবে। কত হবে তা আমরা এখনো জানি না, শিখবো। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বেসিক কথা বললাম, যে ধাতু মানে ধনাত্মক, অধাতু মানে ঋণাত্মক। একই কথা কিন্তু বারবার বলছি, খেয়াল করবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে মনে করো যে কোনো একটা পরমাণু সে নিরপেক্ষ অবস্থায় আছে। নিরপেক্ষ মানে কি ভাইয়া? নিরপেক্ষ মানে যার ঘাড়ের উপর কোনো চার্জ নেই। নিরপেক্ষ মানে কি বলো? যার মাথার উপর আসলে কোনো চার্জ নেই। হ্যাঁ, তাহলে দেখো যদি সে একটা আয়রন অবস্থায় যখন সে বসে আছে তখন কি তার ঘাড়ের উপর কোনো চার্জ আছে? নাই, তাহলে সে একটা নিরপেক্ষ। বা এখানে আমি বাকি যাদের লিখে রাখছি, ওজোন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, কারো কি উপরে চার্জ আছে? নাই, তাহলে তারা সবাই কি নিরপেক্ষ, তারা সবাই হচ্ছে নিরপেক্ষ। সবসময় মনে রাখবা যে নিরপেক্ষ যদি কোনো পরমাণু থাকে অথবা কোনো মুক্ত মৌল থাকে তখন তার জারণ সংখ্যা সবসময় শূন্য। সব ঠিক আছে, সবসময় শূন্য, মনে থাকবে। নাজিফা, নাজিফা, ঠিক আছে, ওকে।
তাহলে দেখো সবসময় মনে রাখবা যে নিরপেক্ষ পরমাণু যদি থাকে, ধর আয়রন সে চুপচাপ বসে আছে, তখন তার জারণ মান হচ্ছে 0। হাইড্রোজেন 0, ওজোন 0, নাইট্রোজেন 0, ম্যাগনেসিয়াম 0। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সে মুক্ত অবস্থায় আছে, অন্য কারোর সাথে যুক্ত নেই, যতক্ষণ সে সিঙ্গেল আছে ততক্ষণ পর্যন্ত তার জারণ মান হচ্ছে 0। বোঝা গেল? এতটুকু কি বুঝলাম? অথবা যে কোনো একটা যৌগের কথা যদি আমরা বলি, দেখো যে কোনো একটা নিরপেক্ষ যৌগ মানে কি, সেই যৌগের উপরে কোনো চার্জ নাই, ঠিক আছে? যেমন ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে একটা সম্পূর্ণ যৌগ যার মাথার উপরে কোনো চার্জ নাই, তারও জারণ সংখ্যা হবে সবসময় 0। মনে থাকবে? তাহলে ধরো আমি তোমার কাছে H2SO4 দিলাম, দিয়ে প্রশ্নে একটু ঘুরাই দিয়ে বললাম যে এই যৌগটার জারণ সংখ্যা কত, তুমি কি বলবা? 0। মনে থাকবে? বা ধরো আমি তোমার কাছে HNO3 দিলাম, নাইট্রিক অ্যাসিড, দিয়ে বললাম এই যৌগটার জারণ মান কত? 0। ঠিক আছে? মিথেন দিলাম, CH4, দিয়ে বললাম এই যৌগটার জারণ মান কত? 0। বুঝতে পারছো? তাহলে অথবা ধরো শুধু কার্বন দিলাম, শুধু কার্বন দিয়ে বললাম কার্বনের জারণ সংখ্যা কত? 0। কেমন? শুধু ধরো যে কোন ক্লোরিন দিলাম, Cl2, কি বলবা? 0। ঠিক আছে? তাহলে জিনিসটাকে মনে রাখো যে যদি কখনো মাথার উপরে চার্জ না থাকে, অথবা একটা মৌল মুক্ত অবস্থায় থাকে, এবং যে কোনো যৌগ যদি তার উপর চার্জ না থাকে, নিরপেক্ষ থাকে, তখন সবসময় তার জারণ সংখ্যা হচ্ছে 0। কেমন? এটাই হচ্ছে আমাদের মেইন কথা, এটা ধরেই কিন্তু আমাদের আগাতে হবে। আচ্ছা তাহলে দেখো, তাহলে এগুলা তো লিখে ফেলো যে সবাই হচ্ছে 0। নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা সবাই হচ্ছে কত? 0। এটাও 0, এটাও 0, এটাও 0। ওকে? তাহলে দুইটা কথা, একদম সহজ দুইটা জিনিস আমরা শিখলাম আসলে, যে একটা ধাতুর ক্ষেত্রে সবসময় হবে ধনাত্মক, অধাতুর ক্ষেত্রে হবে ঋণাত্মক, এবং যখন কেউ মুক্ত অবস্থায় আছে, নিরপেক্ষ অবস্থায় আছে, তখন তার জারণ সংখ্যা হচ্ছে কি? 0। কেমন? বুঝতে পারছো রাহা? এতটুকু ক্লিয়ার? বসাক। ঠিক আছে, ওকে। এবার আসো আধান বিশিষ্ট আয়ন। এখন সবসময় তো আর যৌগগুলা তোমার চার্জহীন ভাবে থাকবে না, নিরপেক্ষ ভাবে থাকবে না, তাই না? সবাই তো আর নিরপেক্ষ অবস্থায় থাকতে চায় না, কেউ কেউ চায় যে তার মধ্যে চার্জ থাক কিছুটা। সেখানে খেয়াল করো সালফেট আয়ন। মনে করো তোমরা অনেক সময় যৌগ দেখছো না, Na2SO4, সোডিয়াম সালফেট, দেখছো না? দেখছো? সেখান থেকে ধরো আমি যদি দুইটা সোডিয়ামকে সরাই দিই, তখন কিন্তু হয়ে যায় সে ধরো -2 চার্জ বিশিষ্ট হয়ে যায়। ঠিক আছে? মানে সালফেট চার্জটার উপরে কিন্তু -2 থাকে আর কি, এটা চার্জ যেটা। বা ধরো তুমি ফসফেট আয়নের কথা যদি চিন্তা করো, এখানে দেখবে 3- চার্জ, বা অ্যামোনিয়াম আয়ন +1 চার্জ। ঠিক আছে? এখানে যদি এরকম যৌগগুলার মাথার উপরে কোনো একটা চার্জ দেয়া থাকে, তখন আমরা কিভাবে কি করব? তখন মনে রাখবা যে যৌগগুলার মাথার উপরে যে চার্জটা দেয়া আছে, সেটাই তার জারণ সংখ্যা। ঠিক আছে? সেটাই তার জারণ সংখ্যা। তাহলে কিন্তু তোমার আলাদা করে বের করা লাগবে এরকম জিনিসটা না। শুধুমাত্র যৌগের মাথার উপর যে চার্জটা আছে ওইটাই হচ্ছে তার জারণ সংখ্যা। এটা কি শুধুমাত্র কোন একটা মৌলের জারণ সংখ্যা? না, এটা কিন্তু পুরো যৌগটার জারণ সংখ্যা। ঠিক আছে? মানে তোমার কাছে যদি কার্বনেট পুরো যৌগটার কথা যদি বলে যে কার্বনেটের জারণ সংখ্যা কত, তখন তুমি বলবা -2। তখন কি বলবা? -2। যদি ফসফেট আয়নটার কথা জিজ্ঞেস করে যে ফসফেট আয়নের জারণ সংখ্যা কত, তখন কত বলবা? -3। বুঝতে পারছো? বা ধরো সালফেটের কথা জিজ্ঞেস করে, তখন বলবা কত? -2। তাহলে কিন্তু আমরা কোন একটা পরমাণুর কথা বলছি না, আমরা কিন্তু পুরো যৌগটার কথা বলছি। ঠিক আছে? যখন পরমাণুর কথা বলবো, তখন আবার জিনিসগুলো হয়ে যাবে আলাদা। ওকে? আচ্ছা, তাহলে দেখো যে আধান বিশিষ্ট আয়নের ক্ষেত্রে তখন জারণ সংখ্যা হবে তার চার্জের সমান। এটা একটু লিখে রাখো যে জারণ সংখ্যা হচ্ছে চার্জের সমান। যে চার্জ থাকবে সেটাই হচ্ছে আলটিমেটলি তার জারণ সংখ্যা, চার্জের সমান। বুঝা গেল এতটুকু? তাহলে আমরা তিনটা বেসিক কথা শিখছি। সেটা হচ্ছে যে কেউ যদি নিরপেক্ষ বা মুক্ত অবস্থায় থাকে, মাথার উপর চার্জ না থাকে, তখন জারণ সংখ্যা হচ্ছে 0। আর যদি ঘাড়ের উপর কোনো একটা চার্জ বসা দেওয়া থাকে, সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। ক্লিয়ার? এতটুকু পারবো? ওকে, ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এবার আসো, এবার আমরা স্পেসিফিক মৌলের মধ্যে ঢুকতে চাই, যে আসলে একটা মৌল যখন আমি দেখবো, তখন তার জারণ সংখ্যার মানটা কত হবে। তোমরা জানো যে গ্রুপ 1, তাই না? গ্রুপ 1 এর ধাতুগুলোকে বলা হয় ক্ষার ধাতু, তাই না? গ্রুপ 1 এর মধ্যে কে কে আছে বলো দেখি? আলিফ? ওই ডেমোনিকটাই বলো, লিনাকে পড়ছো না? লিনাকে রুবি সেচে ফেলেছে অর সামথিং, সাজাবে ফ্রান্সে, কত কি আছে না? তাহলে এরা হচ্ছে আমাদের ক্ষার ধাতু, তাই না? গ্রুপ 1 এর যারা, ভুলে গেছো? সি তুমি ভুলে গেছো? আরো বলা যায়। আচ্ছা, তাহলে দেখো গ্রুপ 1 এর ক্ষেত্রে যারা, তারা হচ্ছে ক্ষার ধাতু, তাই না? তো ক্ষার ধাতুর মধ্যে কি কি ছিল? ওই যে লিনা কে রুবি সেচে ফেলেছে, তাই না? আমাকে আগের দিন একজন বলতেছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আমার না মাথার মধ্যে নাই যে আসলে এরা গ্রুপ 1।
মানে আমার মাথার মধ্যে আছে যে গ্রুপ 1 মানে হচ্ছে লিনাকে রুবি সেটে ফেলেছে। তো মৌলগুলোর নাম বলায় আমি কনফিউজড হয়ে গেছি যে আসলে কি বলতেছে। তো যাক, দেখো ক্ষার ধাতু যারা গ্রুপ 1 এর, কি বললাম, যারা ক্ষার ধাতু গ্রুপ 1 এর, তাদের ক্ষেত্রে সবসময় জারণ সংখ্যা হবে +1। সবসময় জারণ সংখ্যা হবে কত? +1। এই জন্যই কিন্তু তারা গ্রুপ 1 এর, এই জন্যই তারা কি গ্রুপ 1 এর। সেম ভাবে তুমি যদি গ্রুপ 2 এর কথা চিন্তা করো, তখন দেখবে গ্রুপ 2 এর ক্ষেত্রে চার্জ হবে কত? +2। জারণ সংখ্যা হবে +2। এরকম কিন্তু সব গ্রুপের বেলায় তুমি দেখবা। যেমন গ্রুপ 13 অ্যালুমিনিয়াম, তার বেলায় দেখবা যে +3 হচ্ছে। বা ধরো গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, তাদের বেলায় দেখবা +5 হচ্ছে। বা সালফার গ্রুপ 16 এর, তাই না বলো? 16 নাম্বার গ্রুপে তখন দেখবা যে +6 ও হতে পারে। বোঝা যাচ্ছে কথা নাকি গুলাই যাচ্ছে? ঠিক আছে এতটুকু? আচ্ছা, তাহলে ক্ষার ধাতুর বেলায় আমরা মনে রাখবো যে তাদের বেলায় সবসময় জারণ সংখ্যা হচ্ছে +1। ওকে, তাহলে ধরো তোমার এরকম যদি একটা উদাহরণ দিয়ে দিই আমি, সোডিয়াম ক্লোরাইড। এখন তুমি বলো, সোডিয়াম ক্লোরাইডের বেলায় আমি শুধু সোডিয়ামটাকে চিনি, ক্লোরিনকে আমি এখনো চিনি না, যে সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ 1 এর মৌল, তাহলে তার জারণ সংখ্যা হবে +1। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের চার্জ হচ্ছে +1। এবং আরেকটা কথা আমি জানি, সেটা হচ্ছে যে এই সম্পূর্ণ যৌগটা জারণ সংখ্যা কত? 0। সম্পূর্ণ যৌগটার জারণ সংখ্যা কত? 0। তাহলে অবশ্যই ক্লোরিনের এমন একটা কিছু হতে হবে যাতে +1 এবং সেইটা নিউট্রালাইজ হয়ে 0 হয়ে যায়, -1। ঠিক না? -1। তাহলে এখান থেকে আমরা জানতামই না যে, আসলে আমরা জানি না এখনো যে ক্লোরিন কোন গ্রুপের কি না, কিছুই জানি না। আমি খালি জানি যে গ্রুপ 1 এর যারা ক্ষার ধাতু তাদের বেলায় জারণ সংখ্যা হচ্ছে +1। এবং আরেকটা কথা আমি জানি যে একটা যৌগের জারণ মান হবে সবসময় 0 যদি তার মাথার উপর কোনো চার্জ না থাকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে, আসো আমরা একটু বুঝতে পারলাম। এখানে তারপরে তাহলে তোমরা একটু লিখে ফেলো, যেখানে আমরা পটাশিয়ামের চার্জ কত হবে? সেই +1, তাই না? এখানে সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়ামের চার্জ কত হবে? +1। আপাতত এটুকু লিখে রাখো, বাকি পরে এসে আমরা বাকিটা করব। তাহলে এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, রুবিডিয়াম, সিজিয়াম, এদের বেলা সবার জারণ সংখ্যা হচ্ছে কত? +1। ওকে, +1। আসো, এরপরে মনে করো মৃৎক্ষার ধাতু গ্রুপ 2 কে কি বলে? মৃৎক্ষার ধাতু, তাই না? মৃৎক্ষার ধাতু নিম্নলিখিত মনে আছে তোমাদের? বিরিয়ানি, মোগলাই, কাবাব সুরে বাটিতে রাখো, তাই না? দেখছো তোমরা পড়ছো এটা? তোমরা এমনি পড়ো নাই? কি কি দিয়ে মনে রাখো? ও, এজন্য কি তোমরা খাদ্য ধাতুতে কনফিউজড হয়ে গেছিলা? আচ্ছা, ওকে, অসুবিধা নেই, আমরা পড়বানি। আমি যে বললাম যে এই অধ্যায় করার জন্য কিন্তু পর্যায় সারণীর একটু ধারণা লাগে। ওকে, নাজিয়া তো পারে, তোমাদেরও পারা উচিত। ধরো তাহলে শিখবা, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা হচ্ছে আমাদের মৃৎক্ষার ধাতু। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, বুঝতে পারলাম। তাহলে মৃৎক্ষার ধাতুর বেলায় সবসময় মনে রাখবা যে এখানে আমাদের চার্জের মান হবে কত? যেহেতু এটা গ্রুপ 2, তাই তাদের চার্জের মান হবে +2। চার্জের মান হবে কত? +2, কারণ তারা গ্রুপ 2। ঠিক আছে? গ্রুপ 2 তারা গ্রুপের, তাদের জারণ সংখ্যার মান হচ্ছে কত? +2। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসো, তাহলে এখান থেকে মনে করো তোমাকে যদি আমি ম্যাগনেসিয়াম দিয়ে দিতাম, মনে করো ম্যাগনেসিয়ামের একটা যৌগ দিলাম MgCl2, তাহলে এখানে আমি জানি যে ম্যাগনেসিয়াম যেহেতু মৃৎক্ষার ধাতু, তাই তার জারণ সংখ্যা হচ্ছে কত বলো? +2, তাই না? বলো, +2। আর এই যে দুইটা ক্লোরিন আছে, তাহলে এদের দুইজনের মিলে কত হইলে 0 হয়ে যাবে? -2 হলে। তাহলে প্রত্যেকটা ক্লোরিনের চার্জ কত? -1, তাই না? বলো, কারণ -1 × 2 করলে তখন আসবে কত? -2। দেন এটা দুইটা কিন্তু নিউট্রালাইজ হয়ে গেল, তখন আমার পুরো যৌগের জারণ মান হচ্ছে আবার 0। তাহলে আমার সবসময় এটা মাথায় রাখতে হবে যে একটা যৌগ যখনই আমার কাছে দিচ্ছে, আমার যৌগটা জারণ মান 0 বানায় ফেলতে হবে। ঠিক আছে? এরপরে 0 করার জন্য যা করা লাগে এটা আমি করব। বোঝা গেল? আচ্ছা, এবার আসো, তাহলে মৃৎক্ষার ধাতু আমি শিখে ফেললাম। তাহলে গ্রুপ 1 এর ক্ষেত্রে চার্জের মান হবে +1, আর গ্রুপ 2 এর ক্ষেত্রে চার্জের মান হবে +2। ধনাত্মক নাকি ঋণাত্মক হচ্ছে? ধনাত্মক, কারণ এরা ক্ষার ধাতু, তাই না? ধাতু, ধাতুর বেলায় সবসময় কি হবে? ধনাত্মক। এবার আমরা দেখবো হ্যালোজেন, যারা একটা অধাতু। তো হ্যালোজেনের উদাহরণ কি কি আছে? আয়োডিন, অ্যাস্ট্রাটিন, তাই না আলিফ? এটা তো পারো। ঠিক আছে, এটা খুব ভালো লাগে আমার পড়তে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্রাটিন, তাই না? এরা হচ্ছে আমাদের হ্যালোজেনস। তাহলে হ্যালোজেনস তো অধাতু, তাদের বেলায় তো আর ধনাত্মক চার্জ হবে না, হবে বলো? হবে বলো? হবে না, তাদের কিন্তু চার্জ হবে ঋণাত্মক, এবং তাদের চার্জের মানটা হচ্ছে -1। তাহলে হ্যালোজেনের বেলায় মনে রাখবা জারণ সংখ্যা -1, জারণ সংখ্যা -1। তাহলে হ্যালোজেন দেখলে আমরা কত দাগাবো? -1। এখন কিন্তু আমরা আগের গুলো বুঝতে পারছি যে ঠিক আছে ভাই, আপনি যখন সোডিয়াম ক্লোরাইড লিখছিলেন, এখানে এখন ক্লোরিনের জারণ মান হচ্ছে -1 আর সোডিয়াম হচ্ছে +1। তাহলে যেখানে তুমি ইয়াকে দেখবা, হ্যালোজেন গুলাকে দেখবা, সেখানে যেন তোমার মাথায় আসে যে হ্যালোজেনের ক্ষেত্রে জারণ মান সবসময় কত?
-1। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অনেকগুলো জিনিসপত্র শিখে ফেললাম, যে গ্রুপ 1 এর ক্ষেত্রে +1 লিনাকে রুবি চেঁচে ফেলেছে, গ্রুপ 2 বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাদের বেলায় হচ্ছে +2, ঠিক কিনা? দেন হ্যালোজেনের বেলায় আমরা শিখলাম ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্রাটিন, এটার বেলায় আমরা শিখলাম যে তাদের জারণ সংখ্যা হচ্ছে -1। ঠিক আছে, তাহলে একটা যৌগের ধরো জারণ সংখ্যা দেখে কিন্তু তুমি বলে দিতে পারবা যে সে আসলে ধাতু নাকি অধাতু। ধাতু হলে ধনাত্মক হবে, অধাতু হলে ঋণাত্মক হবে। বোঝা যাচ্ছে নাকি কঠিন লাগছে? আমরা তো এখনো কঠিন জিনিসে যাই নাই, বুঝছো? এরপরে আমাদের দুইটা কঠিন জিনিস আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। এই দুইটা একটু ঝামেলা। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে, আসো। তো দেখো আমাদের হাইড্রোজেন আসলে দুই রকম যৌগের সাথে যুক্ত হতে পারে, ইদার সে হতে পারে ধাতুর সাথে যুক্ত, অথবা সে হতে পারে অধাতুর সাথেও যুক্ত। বোঝা গেল? তো আমরা আসলে কিভাবে কি মনে রাখবো, দেখো আমি এভাবে পড়তাম, বুঝছো, যে নরমালি হাইড্রোজেন যদি হাতের বাম পাশে থাকে, যৌগের বাম পাশে যদি থাকে, সেখানে দেখবা হাইড্রোজেনের জারণ মান হয় +1। চোরাই বুদ্ধি। আর যদি দেখো ডান দিকে আছে, তখন হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1। এখন এটা ম্যাক্সিমাম এই উদাহরণের ক্ষেত্রে সবসময় খাটে, বাট একদম সবসময় যে খাটবে এরকম কিন্তু না। ঠিক আছে, শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে খাটবে, যে যখন একটা হাইড্রোজেনের সাথে ধাতু যুক্ত আছে, ধরো ক্যালসিয়াম কি একটা ধাতু, সোডিয়াম কি একটা ধাতু, তাই না? ধাতু মানে তো বুঝতে পারছো, গ্রুপ 1 2 দিকে যারা আছে এরা, বা এই যে লিথিয়াম, এটাও কি একটা ধাতু, তাই না? অ্যালুমিনিয়ামও কিন্তু ধাতু। হ্যাঁ, এই তো দেখছো, সব সময় কি, আচ্ছা ঠিক আছে, হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। ঠিক আছে, তাহলে দেখো হাইড্রোজেনের কথা আমরা এতটুকু সুন্দর করে মনে রাখবো। এরপর আসো, তাহলে দেখি আমরা এখান থেকে ধরো HCl, তো এখান থেকে কিন্তু তুমি আগে থেকেই জানতা যে ক্লোরিন যেহেতু হ্যালোজেন, তাহলে তার জারণ মান হচ্ছে কত? -1। তাহলে এটাকে জিরো করার জন্য হাইড্রোজেন কত হতে হবে? +1। তাহলে আমাদের হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো, মনে করো তোমার এই পোর্শনটা সালফেট, এটা কিন্তু চার্জ ছিল যে -2, মনে আছে তোমাদের? একটু আগে দেখালাম যে সালফেটের চার্জ -2 ছিল। তাহলে দুইটা হাইড্রোজেন মিলে কত হলে জিরো হবে? +2 হলে, তাই না? তাহলে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে +1 × 2 মানে +2 করলে তখন কিন্তু আমাদের হয়ে যাবে 0। বুঝছো? এটা আমরা আরো শিখবো বড় হয়ে, মানে আরেকটু পরে আরকি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যদি সে ধাতুর সাথে যুক্ত হয়, ধরো সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, তখন কিভাবে কি করব? তো তখন খেয়াল করো, তুমি তো জানো যে ক্যালসিয়াম আসলে কোন গ্রুপের? গ্রুপ 2, মৃৎক্ষার, মাত্রই পড়লাম। তাহলে ক্যালসিয়ামের জারণ মান কত? +2। তাহলে অবশ্যই আমার এই হাইড্রোজেনটা এমন কিছু করতে হবে যাতে 0 হয়ে যায়। তাহলে কত হলে 0 হবে? -2। তাহলে তখন প্রত্যেকটা হাইড্রোজেনের চার্জ কত হবে? -1, ঠিক কি না? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের -1 × 2 হয়ে যাচ্ছে। তাহলে দেখছো এখানে কিন্তু আমাদের হাইড্রোজেনের জারণ মান আবার হয়ে গেছে -1। বুঝা গেল? আচ্ছা, এরপরে দেখো সোডিয়াম, তুমি জানো সোডিয়ামের চার্জ হচ্ছে +1। তাহলে এই হাইড্রোজেন কত হলে 0 হবে? -1, ঠিক না? -1, বুঝা গেল? আচ্ছা, এরপর দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো আমি তোমাকে একটু আগে বলছিলাম যে অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13 এর। সো গ্রুপ 13 এর মৌলগুলো নরমালি জারণ সংখ্যা হয় +3। ঠিক আছে? গ্রুপ 13 +3। তোমরা পড়ছো না ইলেকট্রন বিন্যাসের সময় ওই যে গ্রুপ বের করার জন্য যদি পি তে 3টা থাকে তার সাথে 10 যোগ করতে হয়, তাই না? পড়ছো কি? তাহলে দেখো লিথিয়াম হচ্ছে +1 কারণ গ্রুপ 1 এর, ঠিক? অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13 এর, তাহলে তার হবে +3। তাহলে 3 আর 1 4, তাহলে 4টা হাইড্রোজেন মিলে কত হওয়া লাগবে? -4, -4 হওয়া লাগবে। তাহলে তখন কিন্তু আমাদের চার্জ হচ্ছে কত? -1, তাই না? বলো, -1 × 4 করলে তখন আমাদের আসছে -4। তাহলে +4 -4 মিলে তখন কিন্তু আবার নিউট্রালাইজ 0 হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাহলে আমরা খালি মনে রাখবো যে মেইন ব্যাখ্যা কি? মেইন ব্যাখ্যা হচ্ছে যদি অধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকে তখন চার্জ হবে +1, কিন্তু যদি সে ধাতুর সাথে যুক্ত থাকে তখন তার চার্জ হবে -1। তো তোমার যদি ধাতু অধাতু মনে নাও থাকে তাও তুমি পরীক্ষায় চেক করবা যে আমার আসলে যে এই জারণ মানগুলো জানা আছে, আমি ধাতুরটা মানে ক্ষার ধাতুরটা পারি, মৃৎক্ষার ধাতুরটা পারি, ওইটাকে +1 বা +2 ধরে তারপর আমার হিসাব করতে হবে যে কিভাবে 0 হচ্ছে। বোঝা যাচ্ছে? ওকে, আজিম, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে স্যার। আসেন আমরা তাহলে হাইড্রোজেনটা কিন্তু পড়ে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন যেটা অক্সিজেন। এটা আমার এখনো ভুল যায়, বুঝছো? মানে ইন্টারেও সেম জিনিসগুলো কিন্তু আবার আছে রিপিট। তো আমরা অক্সিজেনটা একটু মন দিয়ে পড়বো। এটা করলে তারপর হচ্ছে গিয়ে আমি ধরো অনেক অনেক প্র্যাকটিস করতে পারবো। ক্লিয়ার? তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা বলছি একবার একটু বলো আমাকে, যে ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা হবে ধনাত্মক বা প্লাস, তাই না? অধাতুর ক্ষেত্রে হবে মাইনাস। একটা যৌগ যদি নিরপেক্ষ অবস্থায় থাকে 0, মুক্ত অবস্থায় একটা পরমাণু যদি থাকে 0, ফ্লোরিন, ক্লোরিন সবাই কি 0, কিন্তু যখনই সে অন্য কারোর সাথে যুক্ত হবে
তখনও কিন্তু একটা যৌগ থাকলে সেও 0। কিন্তু যৌগের মাথার উপর যদি চার্জ থাকে, চার্জটাই হচ্ছে তার জারণ সংখ্যা, চার্জটাই হচ্ছে তার জারণ সংখ্যা। এরপর আমরা বলেছি গ্রুপ 1 ক্ষার ধাতু যারা, তাদের ক্ষেত্রে +1, মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে +2, মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে +2। যারা মৃৎক্ষার ধাতু কারা ছিল, যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে। দেন আমরা পড়লাম হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনের বেলায় সবসময় -1, হ্যালোজেনের বেলায় সবসময় -1। তোর নাম কি জানো? শাফিন। ও, শাফিন নামে একটা গায়ক আছে, জানো? জানো না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, তারপরে আসো তাহলে এরপর থেকে আমরা নেক্সট জিনিসগুলো শিখবো। এবং হাইড্রোজেনের দুইটা কথা বললাম, যে হাইড্রোজেন যদি অধাতুর সাথে যুক্ত হয় তখন তার চার্জ হয় +1, তাই না? এবং যদি সে ধাতুর সাথে যুক্ত হয় -1। এবং একটা বাজে টেকনিক বলছিলাম, যে যদি বাম দিকে থাকে তাহলে +1, ডান দিকে থাকলে -1, ঠিক আছে। এটা সবসময় কিন্তু খাটবে না, তো বাট দেখলে তুমি অ্যাটলিস্ট কিছুটা পারবা, 90% ক্ষেত্রে খাটে। আচ্ছা, এবার আসো অক্সিজেন। আমরা অক্সিজেনের 3 রকমের অক্সাইড এখানে শিখবো। সো নরমালি তুমি যেগুলো দেখে দেখে অভ্যস্ত, ধরো কার্বন ডাই অক্সাইড দেখে অভ্যস্ত, তুমি নাইট্রোজেন ডাই অক্সাইড দেখে দেখে অভ্যস্ত, ঠিক কিনা? কিন্তু আমরা আসলে বাকি দুই অক্সাইড ওইভাবে দেখে অভ্যস্ত না, বুঝছো? ওই দুইটা নিয়ে আমাদের আগে মেইনলি পড়তে হবে। তাহলে দেখো, অক্সিজেনের নরমাল যে কোনো অক্সাইডের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে সাধারণ যে কোনো অক্সাইড, লিখে রাখো, সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইডের ক্ষেত্রে সবসময় অক্সিজেনের জারণ মান হবে -2। সাধারণ অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হবে বলো? -2। এটা সাধারণ যে কোনো অক্সাইডের ক্ষেত্রে জারণ মান হবে -2। ওকে, আসো কিভাবে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। মনে করো আমরা সহজ উদাহরণে যাই, ধরো ম্যাগনেসিয়াম। ভাইয়া ম্যাগনেসিয়াম কোন গ্রুপের? গ্রুপ 2, তাই না? বলো, মৃৎক্ষার ধাতু। তাহলে তো জারণ মান কত? +2, নাকি অন্য কিছু? +2। তাহলে ম্যাগনেসিয়াম যদি +2 হয়, অক্সিজেন কত হলে 0 হবে? -2 হলে। তাহলে এখানে অক্সিজেনের জারণ মান কত? -2। বোঝা যাচ্ছে? আচ্ছা, ধরো H2O, দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের চার্জ কত? +1, +1, তাই না? তাহলে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে +2। তাহলে অক্সিজেন কত হলে 0 হবে? -2, -2, ঠিক তো? আচ্ছা, এখানে দেখো, কার্বন তো 14, ওর আবার চেঞ্জ হতে পারে, হ্যাঁ, ও খুব খারাপ, ওর জন্যই তো কার্বনের বলা হয় এরকম, যে কার্বনের আসলে থাক না বলি। তো দেখো, কার্বন হচ্ছে মনে করো +4, তাহলে দুইটা অক্সিজেন মিলে কত হওয়া লাগবে? -4, তাই না? বলো, -4। তাহলে এই যে দুইটা মিলে আমাদের তখন কত আসতেছে? -2, ঠিক তো? ধরো এখানে দেখো, দুইটা সোডিয়াম আছে, সোডিয়ামের চার্জ কত নরমালি? +1, তাই না? বলো, ক্ষার ধাতু লিনাকে রুবি, তাই না? তাহলে তার কথা উচিত +2। তাহলে এই অক্সিজেনটা কত হবে? -2। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে +2, এবং এটা হচ্ছে কত? -2। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে কোনো যৌগের আমরা আসলে জারণ মান বের করতে পারছি। এখন খেয়াল করো, যে দেখো এখানে আমাদের N2O ছিল, একটা অক্সিজেন পরমাণু ছিল, তাই না? এখন আমি যদি আমার অক্সিজেন পরমাণুটাকে একটা বাড়াই দিই, বা H2O তে আমার একটা অক্সিজেন পরমাণু ছিল, সেটাকে যদি আমি একটা বাড়াই দিই, দেখো কেমিস্ট্রিতে একটা শব্দ আছে, নাম হচ্ছে পার। এই পার মানে হচ্ছে বেশি বা মোর, পার মানে কি? মোর বা বেশি। তো যখনই দেখবা যে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, তখন তার নাম হয়ে যায় পার অক্সাইড। তখন তার নাম হয়ে যায় কি বলো? পার অক্সাইড। কি নাম হয়ে যায়? পার অক্সাইড। তাহলে যখনই অক্সিজেনের পরমাণুর সংখ্যা বেড়ে গেছে, তখনই আমরা তাকে বলবো পার অক্সাইড। তাহলে এখানে দেখো, এখানে আমাদের যে যৌগগুলো আছে তারা সবাই হচ্ছে কি? পার অক্সাইড, ঠিক আছে? এবার আসো ভাই, আমরা একটু বের করার চেষ্টা করি যে আসলে আমি আর কিছু জানি না, কি পার অক্সাইড নাকি শিববাড়ি অক্সাইড, আমি আসলে এটা জানি না। তো আমি আসলে কিভাবে বের করবো? তো খেয়াল করো, আমি জানি কি যে সোডিয়াম দুইটা আছে, এদের দুইজনের আমরা জানি যে সোডিয়ামের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে দুইটা সোডিয়াম আছে, দুইটা সোডিয়াম মিলে কত হবে? +2, ঠিক কিনা? এবং আমি আরেকটা কথা জানি, যে এই সমগ্র যৌগটার জারণ সংখ্যা হতে হবে 0, ঠিক তো? 0। তাহলে দুইটা অক্সিজেন মিলে কত হলে 0 হবে? -2 হলে। তাহলে যদি দুইটা অক্সিজেন মিলে -2 হতে হয়, তাহলে এক একজনের ভাগে কত করে যাচ্ছে? -1 করে, তাই না? বলো, ঠিক তো? এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে জারণ সংখ্যা হচ্ছে -1। আপাতত এভাবে শিখো, পরে সিকিউর জন্য কিভাবে লিখতে হয় দেখা দিচ্ছি। এখানে খেয়াল করো, দুইটা পটাশিয়াম আছে, তাহলে কত চার্জ? +2। তাহলে দুইটা অক্সিজেন মিলে কত হতে হবে? -2। তখন জারণ সংখ্যা কত? -1, ঠিক আছে? তখন হচ্ছে কত? -1, হ্যাঁ, -1 করলে -2। সেম ভাবে এখানেও দেখো, দুইটা হাইড্রোজেন আছে, এটাই সবচেয়ে আসে আর কি, বেশি আসে পরীক্ষায়, বুঝছো? হাইড্রোজেন পারঅক্সাইড নাম শুনছো না তোমরা? তো এখানে দেখো +2, তাহলে এদের দুইজন মিলে হতে হবে -2, তখন এর চার্জ হচ্ছে কত? -1। বোঝা যাচ্ছে?
তাহলে আমরা দুইটা কথা শিখলাম, এটা হচ্ছে যে সাধারণ যে কোনো অক্সাইডের ক্ষেত্রে আমাদের চার্জের মান হচ্ছে -2, এবং যদি অক্সিজেন বেশি থাকে তখন আমরা তাকে বলবো পারঅক্সাইড, এবং পারঅক্সাইডের বেলায় জারণ সংখ্যার মান হচ্ছে কত, -1। ঠিক আছে, পারঅক্সাইডের বেলায় -1। তোমাকে কিন্তু আমি মুখস্থ করতে বলছি না, যদি তোমার মুখস্থ নাও থাকে তাও কিন্তু পরীক্ষার হলে তুমি দেখে দেখে মিলে আসতে পারবা। কিন্তু এর আগে তোমার মনে রাখতে হবে যে হাইড্রোজেন, ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, এদের বেলায় জারণ সংখ্যাটা আসলে কত, এটা মনে না থাকলে কিন্তু তখন পারবা না, বুঝছো? তাহলে এই জন্য কিছু ফিক্স জিনিস কিন্তু আগে আমি দেখাই দিচ্ছি, যে গ্রুপ 1 এর ক্ষেত্রে 1 হবে, 2 এর ক্ষেত্রে 2 হবে, ঠিক আছে, হ্যালোজেনের ক্ষেত্রে -1 হবে। এটা বাদ দিয়ে তুমি বাকি যেগুলো আছে সেগুলো আশা করি বের করতে পারবে। ঠিক আছে, আসো তাহলে আমাদের আরেকটা অক্সাইড বাকি, এটার নাম হচ্ছে কি জানো, সুপার অক্সাইড। সুপারম্যানের মতো নাম, সুপার অক্সাইড। তো সুপারম্যান এরকম অনেক শক্তিশালী। সুপারম্যানের নতুন একটা মুভি বেরোবে, দেখছো তোমরা ট্রেলার? তোমরা মনে হয় এগুলো দেখো না, না? আগে একটু সুপারম্যান ছিল না, নাম কি, হেনরি ক্যাভিল। সুপারম্যান কিন্তু ডিসির আলাদা একটা ইউনিভার্স। অসুবিধা নেই, আমিও তোমার বয়সে হয়তো চিনতাম না। আচ্ছা দেখো দেখো, তো সুপার অক্সাইড কি, সুপার কেন বলা হয়, কারণ এটা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি ভাইয়া, যখন তুমি তাকে খালি অবস্থায় রেখে দিলে সে ধাম করে বিক্রিয়া করে বসে থাকবে। যেরকম তোমরা সোডিয়ামের দেখছো না, সোডিয়ামকে পানির উপরে দেওয়ার সাথে সাথে সে কি করে, আগুন জ্বলে ওঠে, কারণ সোডিয়াম অনেক অ্যাক্টিভ। এই জন্য কিন্তু আমরা সোডিয়ামকে কেরোসিনের নিচে সংরক্ষণ করি। বুঝছো নাকি এগুলা? করনি না, অসুবিধা নেই। এরকম আছে অনেক মানুষও আছে না, অনেক অ্যাক্টিভ, যেখানে রেখে দাও বিক্রিয়া করে। সুপার অক্সাইডও হচ্ছে সেম, বুঝছো? যেখানে রাখা হয় সেখানে বিক্রিয়া করে, এই জন্য তার নাম হচ্ছে কি, সুপার অক্সাইড। বোঝা গেল? সুপার অক্সাইড। তো সুপার অক্সাইড কি হবে? সুপার অক্সাইড দেখো এখানে KO2। আমি জানি যে পটাশিয়ামের চার্জ হচ্ছে কত ভাইয়া, +1, কারণ সে গ্রুপ 1 এ লিনাকে রুবি সেটে ফেলেছে। তাহলে +1। তাহলে দেখো আমার কাছে আছে দুইটা অক্সিজেন, দুইটা অক্সিজেন মিলে আমার কত হওয়া লাগবে, -1। দুইটা অক্সিজেন মিলে -1 কিভাবে হবে, কিভাবে হবে? ধরো দুইটা অক্সিজেন, তাহলে আমি লিখলাম 2x = -1। তাহলে x এর মান কত আসে, -1/2। x এর মান কত আসে, -1/2। বোঝা যাচ্ছে? ঠিক আছে, গতদিন এটা ক্যালকুলেশন করার জন্য একটা মেয়ে দেখলাম ক্যালকুলেটর বের করছে, বুঝছো, যে -, এখান থেকে। আচ্ছা যাও, এরপরে দেখো, এখানে দেখো রুবিডিয়াম, এটা কোন গ্রুপের ছিল, লিনাকে রুবি, তাহলে এরও কিন্তু +1। ঠিক না ভাইয়া? তাহলে +1 এবং দুইটা অক্সিজেন মিলে তাহলে কত হওয়া লাগবে, -1, নাহলে তো 0 হচ্ছে না, হচ্ছে হচ্ছে না। তাহলে দুইটা অক্সিজেন মিলে কখন হবে -1, যখন x এর মান হবে -1/2। তাই না, বলো? তাহলে সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যার মান হচ্ছে -1/2। এবং দেখবা নরমালি সুপার অক্সাইড গুলো সাধারণত আমাদের এই গ্রুপ 1 এর ধাতুগুলো দিয়ে আসলে গঠিত হয়। ঠিক আছে, এই আর কি। তাহলে দেখো আমরা 3 রকমের অক্সাইড শিখলাম ভাইয়া। একটা হচ্ছে অক্সিজেনের সাধারণ অক্সাইড যেগুলো ছিল তাদের বেলায় জারণ মান হয় -2। যদি অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় তখন তাকে আমরা বলি পার অক্সাইড, তখন জারণ সংখ্যা হয় -1। এবং আরেকটা আমরা শিখলাম হচ্ছে সুপার অক্সাইড, তাদের বেলায় জারণ সংখ্যা হয় -1/2। ঠিক আছে, -1/2। ওকে, এগুলো আসলে অনেক ভেতরের ব্যাখ্যা আছে, বাট আপাতত তোমার এসএসসি লেভেলের জন্য এতটুকু জানলেই এনাফ। ইভেন তুমি বিশ্বাস করো এগুলো আবার ইন্টারে যে আবার সেম জিনিসই পড়া লাগবে। পরিমাণগত রসায়ন নামে একটা অধ্যায় আছে, আমি দেখি তোমাদের ইন্টারের কিছু কোয়েশ্চেন সলভ করে দিব না, তখন দেখবা যে ভালো লাগতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে সাধারণ অক্সাইড, পার অক্সাইড এবং সুপার অক্সাইড। তাহলে নামগুলো একটু লিখে ফেলো কেমন, যেটা হচ্ছে সাধারণ অক্সাইড, এটা হচ্ছে পার অক্সাইড, এবং এটা কি বলো, এটা কি বলো, সুপার অক্সাইড। সুপার অক্সাইড, হ্যাঁ, এদেরকে বলা হয় হচ্ছে সুপার অক্সাইড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। আমাদের কিন্তু মোটামুটি রুলস সব শেষ, বুঝছো? এরপরে খালি প্র্যাকটিস করতে হবে আমাদের, কারণ এই তো আমাদের কিন্তু রুলস সব শেষ। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু রুলস যাবতীয় যা ছিল আমরা পড়ে ফেলছি। আসো আমি একটু বই থেকে তোমাদের দেখাই দিই যে জারণ সংখ্যা আসলে কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের বইয়ে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, আমরা ওইটা ফলো করব। তার আগে দেখি যে আমরা আসলে বক্সটা পড়ে ফেলতে পারছি কিনা। তাহলে এখন আমরা রিভিশন দিব। সবাই প্রস্তুত? নাজিয়া, সরি, নাজিফা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এক ব্যাচে আসছো কেন, নাজিয়া নাজিফা সব? মাথা কনফিউজ। দেখো তাহলে আমরা এখান থেকে একবার একটু বোঝার চেষ্টা করি। দেখো ধাতুর সময় জারণ সংখ্যা কি হবে, ধনাত্মক। একদম শুরুতেই যে লাইনটা তোমাদের শীটে লেখা ছিল, ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে ধনাত্মক, আর অধাতুর ক্ষেত্রে ঋণাত্মক, তাই না? দেখো যে সোডিয়াম গ্রুপ 1 এর, তাই তার +1। ক্লোরিন, হ্যালোজেন, হ্যালোজেনের ক্ষেত্রে কত বলছিলাম, -1। হ্যালোজেনের ক্ষেত্রে -1। বোঝা গেল? তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 0। এরপর আসো নিরপেক্ষ যদি কোনো একটা পরমাণু থাকে, নিরপেক্ষ মানে কি, চার্জ নাই। নিরপেক্ষ মানে কি, চার্জ নাই। নিরপেক্ষ অথবা মুক্ত, তখন তার জারণ সংখ্যা হবে 0। দেখছো, এই যে শুধু আয়রন অবস্থায় বসে আছে, হাইড্রোজেন অবস্থায় বসে আছে, ক্লোরিন অবস্থায় বসে আছে, যাই থাক, সবসময় জারণ সংখ্যা হচ্ছে 0। এরপর নিরপেক্ষ যৌগ মানে কি, সেই যৌগের মাথায় কোনো
চার্জ নেই, যৌগের মাথায় কোনো চার্জ নেই, তখন তার মোট জারণ সংখ্যা কি হবে? 0। বুঝছো? তাহলে ধরো সেটা H2 হোক কিংবা H2SO4 হোক কিংবা HNO3 হোক, পৃথিবীর যাই কিছু হোক, সবসময় সেই যৌগের জারণ সংখ্যা কত হবে? 0, যদি না তার মাথার উপর কোনো চার্জ থাকে। চার্জ থাকলে কি হবে? নিচের কেসটা দেখো, যে আধান বিশিষ্ট আয়নে তার আধান সংখ্যার সমান হচ্ছে তার জারণ সংখ্যা। ঠিক আছে? কি বলেছিলাম? যে যদি চার্জ থাকে তাহলে চার্জের সংখ্যাই হচ্ছে তার কি? জারণ সংখ্যা। বোঝা যাচ্ছে? রাহা রাহা হচ্ছে মনে হয়, তোমার আগে একদিন এই যোগ বলছি না, আলিয়া ভাটের মেয়ের নাম। আচ্ছা তাহলে দেখো যে মোট জারণ সংখ্যা হচ্ছে আমাদের আসলে আধান সংখ্যার সমান। ঠিক আছে? ওকে ওকে, তাহলে দেখো এখানে -2 তাহলে তার জারণ সংখ্যা হচ্ছে -2, এনে প্লাস দিছে, এখানে চার্জ হচ্ছে কত? +1, তাহলে তার জারণ সংখ্যাও কত? +1। এগুলো কিন্তু মনে রাখো, কেমন? এগুলো পরে দেখাচ্ছি আমি যে আমরা কিভাবে কি করব। এরপরে দেখো ক্ষার ধাতু, মানে যারা গ্রুপ 1 লিনাকে রুবি সেচে ফেলেছে, ক্ষার ধাতুর বেলায় জারণ সংখ্যা হবে +1, তাই না? গ্রুপ 1 যেহেতু। আর মৃৎক্ষার ধাতুর বেলায় কি হবে বলো? +2, কারণ এরা হচ্ছে গ্রুপ 2 এর। বোঝা যাচ্ছে? আচ্ছা এরপরে দেখো ধাতব হ্যালাইড। ধাতব হ্যালাইড মানে ধরো হ্যালোজেনের কথা বলেছে আর কি। হ্যালোজেনের ক্ষেত্রে আমরা জানি জারণ সংখ্যা কত হয় সবসময়? -1। হ্যালোজেনের ক্ষেত্রে হবে -1। এই যে এখানে দেখো অনেকগুলা সংকেত দেয়া আছে। আচ্ছা এরপরে দেখো অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1, মানে ওই যে বলেছিলাম অধাতুর সাথে যুক্ত হলে কিন্তু +1 নাকি? ধরো আমি HCl এর কথা যদি বলি, এখানে কিন্তু +1, ক্লোরিন হচ্ছে -1, ঠিক না বলো? কিন্তু যখনই সে একটা ধাতুর সাথে যুক্ত হচ্ছে, সোডিয়াম হাইড্রাইড বা ক্যালসিয়াম হাইড্রাইড বা এরকম যাই থাক, তখন কিন্তু জারণ সংখ্যা হয়ে যাবে -1, তাই না? আমি যে বলেছিলাম যে হাতের ডান দিকে যদি থাকে তাহলে এখানে তার জারণ সংখ্যা হচ্ছে -1, এখানে আবার জারণ সংখ্যা হচ্ছে এখানে মনে হয় +1। ওকে, এই আর কি। আচ্ছা এরপরে আসো দেখো, এখানে দেখো অধিকাংশ অক্সাইডে, অক্সিজেনের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি অক্সিজেনের ক্ষেত্রে যে কোনো অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে কত? -2। পার অক্সাইড হলে -1 আর সুপার অক্সাইড হলে -1/2। কিভাবে হয় তা তো বুঝতেই পারছো, তাই না? বুঝতে পারছো না? আর কি এক্সপ্লেন করা লাগবে? পারবা? সবাই কনফার্মেশন দাও, নাহলে পরে যেয়ে বলবা কিছু বুঝি নাই। বুঝছো? ক্লিয়ার? ওকে, আসেন আমরা তাহলে সামনের দিকে যাই। আজিম, আমরা কি বুঝতে পারছি? ওকে স্যার, এখন আমরা তাহলে প্র্যাকটিস করার জন্য প্রস্তুত, কেমন? এখন মনে করো আমাদের বইয়ে আসলে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর দেয়া, বুঝছো? যে আমরা আসলে কিভাবে জারণ সংখ্যা বের করতে পারি। তো আমি একটুখানি বলে দিই। মনে করো তোমার পরীক্ষায় আসলো, বুঝছো? পরীক্ষায় ধরো আসছে যে তোমাকে বের করতে দিল, মনে করো KMnO4। আচ্ছা এটার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে কেন্দ্রীয় মৌল কিভাবে চিনবো। এটা একটু তোমরা ওই লাস্টের পেজে মনে একটা খালি জায়গা আছে, ওইখানে একটু লিখে রাখো। এটা আমি দিতে ভুলে গেছিলাম। কেন্দ্রীয় মৌল কিভাবে চিনবো? দেখো কয়েকটা রিজন হতে পারে। দেখো মনে করো সাধারণত দেখবা দুইটা মৌল মিলে যে যৌগগুলো গঠিত হয়, দুইটা মৌল মিলে যে যৌগগুলো গঠিত হয়, সেখানে নরমালি চিন্তা করবা, দেখো ধরো দুটো মৌল মিলে গঠিত হয়েছে, দুটো মৌল মিলে যৌগ গঠিত হলে নরমালি যে মৌলটার সংখ্যা কম থাকবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় মৌল বা কেন্দ্রীয় পরমাণু কাকে বলবো আমরা? যার সংখ্যা কম থাকবে। ঠিক আছে, যৌগ গঠিত হলে যার সংখ্যা কম থাকবে। কেমন? এটা হচ্ছে একদম বেসিক কথা। কি কালার দিলে ফুটবে? কি ফুটছে একটু? ফুটে নাই না? থাক, অসুবিধা নেই। মনে রাখো যে সংখ্যা যদি কম থাকে, হ্যাঁ, তাহলে এটা তো আরো বাজে। আচ্ছা তাহলে মেইন কথা হচ্ছে যে যদি দুইটা যৌগ মিলে গঠিত হয়, বুঝছো, নরমালি দেখবা যে যার সংখ্যা কম, কিন্তু সমান থাকলে আমার এই রুলস খাটবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরো তোমার কাছে এস এর কেমন, এখানে বুঝতে পারছো কেন্দ্রীয় মৌল কোনটা হবে বলো? সালফার, নাকি? কারণ ওর সংখ্যা আছে কম, ঠিক কি না? যার সংখ্যা কম থাকবে সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। বোঝা যাচ্ছে? ধরো FeCl3 দিল, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা? Fe। বোঝা যাচ্ছে? ঠিক আছে, তারপর ধরো MgCl2 দিল, এখানে কি? Mg, ম্যাগনেসিয়াম। ওকে, আচ্ছা তাহলে এরকম দুইটা দুইটা করে যদি মৌল থাকে, তখন যার সংখ্যা কম থাকবে সে হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল, সে হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল। এরপরে মনে করো যে নরমালি ধরো অন্যরকম যেগুলো থাকবে আর কি, ধরো একটু বড় বড়, এরকম বড় বড় উদাহরণ যদি থাকে, ধরো H2SO4, হ্যাঁ, মানে যেগুলো অনেকগুলো পরমাণু দিয়ে গঠিত, KMnO4, এটার বেলায় নরমালি দেখবা যে যে মাঝখানে বসে আছে, হ্যাঁ, যে মাঝখানে বসে আছে, এই যে ধরো এই সাহেবটা মাঝখানে বসে আছেন, সালফার
তো এই যারা মাঝখানে বসে থাকে এটা আসলে চোখের আন্দাজে বুঝতে হবে। পরীক্ষার সময় তোমাকে অবশ্যই এরকম মার্ক করে দিবে, এরকম স্টার মার্ক দিয়ে দিবে, দিয়ে বলবে যে এর জারণ সংখ্যা কত। কিন্তু যদি ইনকেস না দেওয়া থাকে, এরকম বড় বড় আকার থাকলে মানে 2 এর অধিক পরমাণু নিয়ে যদি গঠিত হয়, তখন তুমি দেখবে যে নরমালি মাঝখানে যে থাকে, মাঝখানে মূলটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয়। এটাই নামের মাহাত্ম্য বজায় আছে। কেন্দ্রীয় মানে কিসে সেন্টারে আছে, কেন্দ্রে আছে, ঠিক আছে। তাহলে দুটো জিনিস দিয়ে আমরা কিন্তু কেন্দ্রীয় মৌল বুঝতে পারবো, বোঝা যাচ্ছে? ওকে, তাহলে যদি দুইটা দিয়ে গঠিত হয় তাহলে আমরা খেয়াল করবো যে যার সংখ্যা কম আছে, এবং যদি তার বেশি থাকে তখন আমরা বুঝবো যে যেটা মাঝখানে আছে সেটা আর কি। আচ্ছা, এরপরে মনে করো আমরা, ধরো তোমার পরীক্ষা একটা আসছে, হ্যাঁ, ধরো তোমার পরীক্ষা এরকম দিল যে ভাইয়া, না পরীক্ষায় তো স্যার তোমাকে ভাইয়া বলবো না, কেএম এর উপরে জারণ সংখ্যা বের করো, অক্সিডেশন নাম্বার। সো আমাদের আসলে স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কি, সিকিউর জন্য আমরা কিভাবে লিখবো? তাহলে তোমাকে প্রথমে ধরে নিতে হবে, ধরো এখানে কেন্দ্রীয় মৌল কোনটা হবে, মাঝখানে যে আছে কে, ম্যাঙ্গানিজ, ঠিক তো নাজিয়া? ওকে, তাহলে আমরা ধরে নিলাম, এভাবে লিখবা, ধরি ম্যাঙ্গানিজের জারণ মান x, ম্যাথের মতো করে লিখতে হবে যে ধরি ম্যাঙ্গানিজের জারণ মান x, ঠিক আছে। এরপরে তুমি লিখবা, এরপর তুমি কি কি জানো সেটা লিখবা। যে আমরা জানি, এটা না লিখলেও কোনো অসুবিধা নাই, বাট লিখলে ভালো। আমরা জানি পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর, তাই না? বলো, পটাশিয়াম হচ্ছে ওই যে ক্ষার ধাতু, লিখতে পারো যে পটাশিয়াম ক্ষার ধাতু। তাহলে জারণ সংখ্যা হচ্ছে, নরমালি এগুলো সবসময় এমসিকিউতে আসে, বুঝছো, সিকিউতে আসার কথা না, বাট আসলে এভাবে লিখবা, জারণ সংখ্যা হচ্ছে কত, +1, জারণ সংখ্যা কত, +1, ঠিক আছে। তারপরে লিখবা যে অক্সিজেন, অক্সিজেনের জারণ মান কত, নরমাল অক্সাইডের ক্ষেত্রে -2, ঠিক আছে। সুপার অক্সাইড পার অক্সাইড না থাকলে কি -2, যে কোনো অক্সাইড থাকলে সেখানে হচ্ছে -2। তাহলে এভাবে তুমি দুইটাকে লিখলা যে আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে -2, মানে কেন্দ্রীয় মৌল বাদে বাকি যেগুলো আছে সেগুলো তুমি একটু সুন্দর করে লিখে ফেলবা, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা x ধরে বের করতে পারি। ধরো এবার আসো, এবার তুমি কিভাবে লিখবা, ছোট করি না, ছোট করা যায়? यस, ছোট করা যায়। আচ্ছা, এরপরে ধরো আমরা কিভাবে লিখবো, তাহলে অতএব, হ্যাঁ, দিয়ে লিখবা, ধরো পটাশিয়ামের জন্য চার্জ কত, +1, ঠিক। তাহলে এভাবে লিখবা +1 প্লাস, ঠিক আছে, প্লাস অক্সিজেন আছে কয়টা, 4টা, এবং তাদের প্রত্যেকটা চার্জ কত, -2, নাকি অন্য কিছু, -2, ঠিক আছে। তাহলে এভাবে লিখবা +4 × -2 ইকুয়াল কত লিখবো ভাইয়া, কত লিখবো রাহা, 0 লিখবো, যেহেতু চার্জ নাই, ঠিক কি না হুমায়রা? ঠিক আছে, তাহলে আমরা 0 লিখলাম। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি +1 + x - 8 = 0। তাহলে আমাদের এই পাশে কত আসে, x - 7 = 0। অতএব x এর মান হচ্ছে কত, +7। খবরদার ভাইয়া, জারণ সংখ্যা কিন্তু সবসময় চিহ্ন দিতে হবে, প্লাস বা মাইনাস না দিলে কিন্তু মার্ক 0 দিবে, আন্ডা। তাহলে অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক আমাদের ডিনোট করতে হবে। তাহলে আমরা সিকিউর অ্যান্সার করবো এভাবে, যে তোমাকে যেটা বের করতে দিবে তুমি ধরে নিবা যে ধরে নেই কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে x। এরপর আমরা জানি যে খাদ্য মানে বাকি যেগুলো আছে সেগুলো তুমি লিখে দিবা, যেগুলো আমরা জানি এর মান হচ্ছে এই, দেন আলটিমেটলি তুমি যোগ করে বসাবা, এরপর যেটা মান আসে সেটা। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে তার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত, +7। ওকে, আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। ধরো আরেকটা খুব ফেমাস উদাহরণ আছে, অনেকবার পরীক্ষা আসছে, হ্যাঁ, K2Cr2O7। শোনো, দেখো এখানে তোমার কেন্দ্রীয় মৌল কোনটা হবে, সিআর, ক্রোমিয়াম, মাঝখানে আছে, চোখের দেখা তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে তুমি এবার কি লিখবা, এই যে ধরি, হ্যাঁ, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে হাবিজাবি হাবিজাবি x। এরপরে তুমি, না না, আমি তো এমনি বলতেছি, ঠিক আছে। এবার দেখো, তাহলে আমাদের দুইটা পটাশিয়াম আছে, তাই না? তাহলে +2 চার্জ, তাহলে তুমি প্রথমে লিখলা +2। এবার ক্রোমিয়াম কয়টা আছে, দুইটা, তাহলে আমি প্লাস কি x লিখবো, 2x, প্লাস 2x। এবার অক্সিজেন আছে কয়টা, 7টা, তাহলে কত লিখবো, -7 ইন্টু, সরি সরি, +7 × -2 ইকুয়াল কত লিখবো, 0, তাই না? ওকে, তাহলে আসো, যেখানে আমাদের কত থাকতেছে, 2 + 2x - 14 = 0। তাহলে এই পাশে থাকতেছে হচ্ছে 2x - 12 = 0। তাহলে x ইকুয়াল কত আসে, 12/2, মানে কত ভাইয়া, +6। বুঝা যাচ্ছে?
তাহলে এবার সুন্দর করে ক্যালকুলেশন করে তারপরে বসাবো। তাহলে এখানে আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। বোঝা যাচ্ছে? আমি কিন্তু সবচেয়ে কঠিন দুইটা উদাহরণ দেখাই দিলাম। হ্যাঁ, আমাদের সিকিউ যেগুলো আর কি নরমালি আসার মতো। আচ্ছা, এবার তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। সময় আছে আমাদের? আছে তো? সময় নেই? শেষ করে দিব? নাকি প্র্যাকটিস করে যাবা? করে যাই প্র্যাকটিস নাকি? কি আছে জীবনে? ওকে, আসো তাহলে এখন তোমরা শীট বের করো, সবাই ধুমধাম প্র্যাকটিস করবা, তাইলেই দেখবা যে জীবন সুন্দর হয়ে গেছে। এই প্রথম দুইটা কিন্তু আমরা অলরেডি করে আসছি, ঠিক না বলো? ভাইয়া মন দাও। প্রথম দুইটা কিন্তু আমরা অলরেডি করে আসছি, এটা আর এখানে করলাম না, তোমরা বাসায় হোমওয়ার্ক দিয়ে দিলাম। কেমন? আচ্ছা, এবার আসো H2SO4। এখানে এবার তোমরা আমাকে বলো, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা হবে? সালফার। সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে এখানে চার্জ হবে কত বলো? +2। আর অক্সিজেন আছে কয়টা? চারটা। তাহলে চার্জ হবে কত? -8। তাই না? -8। এবার দেখো এই যে দুইজনের মোট চার্জ কত হয়? -6। তাহলে সালফার কত হলে 0 হবে? +6। সালফার কত হলে 0 হবে? +6। আমি কিন্তু এখন এমসিকিউ এর মতো করে করাচ্ছি, ঠিক আছে? বাসায় গিয়ে ওই যে আগেরটা যেটা দেখাইছি ওইটাই করবা, নাহলে তোমার সারা জীবন লাগবে। তাহলে সালফারের ক্ষেত্রে এখানে জার্মান মান কত হচ্ছে? +6। বোঝা গেল? আমি কি সবগুলো বড় বড় করে দিব? এটা পারবা না? সহজ তো। আচ্ছা, এরপরে ধরো HClO4। এটা আমাকে কে বলবে? ইয়া বলো, নাজিয়া তুমি বলো। এখানে হাইড্রোজেনের জার্মান মান কত? +1, তাই না? এবং 4টা অক্সিজেনের জন্য কত? -8। ঠিক তো? কনফিউশন আছে? তাহলে -8। ওকে, তাহলে মোট আসতেছে কত? -7। তাহলে ক্লোরিন কত হলে আমার মানে চার্জটা 0 হবে বলো? +7 হলে, নাকি? প্রথম প্রথম তো এই জন্য হয়তো একটু জটিল লাগছে নাকি? ঠিক তো? আচ্ছা, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে +7 হলে ওদের জানানো হবে 0। এগুলো তো তুমি তোমার আর একদম একদম ডিরেক্ট ধরে ধরে করতে হবে না, তাই না? এটা আলিফ বলো আমাকে। যেখানে হাইড্রোজেন আছে তাহলে চার্জ কত লিখবো? +1। আর 3টা অক্সিজেনের জন্য লিখবো -6, তাই না? তাহলে আমার আসতেছে -5। তাহলে এখানে নাইট্রোজেন কত হলে হবে? +5। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? +5। আমাদের মেইন টার্গেট কি? 0 বানাতে হবে। তার জন্য যা করা লাগে আমরা করব। ওকে? তাহলে আসো আমরা কিছু বোর্ডের কোশ্চেন সলভ করি। করলে আমাদের মোটামুটি আজকের মতো পড়া শেষ আশা করা যায়। ওকে? দেখো, এখানে তোমাকে কিন্তু আলাদা করে বলেই দিয়েছে যে ভাইয়া সালফারেটটা বের করো, সালফারেটটা বের করো। তাহলে আমরা কিন্তু আর কেন্দ্রীয় মৌল বের করার ওই প্যারাটা নাই। ওকে? এটা আমাকে রাহা বলো। দুইটা সোডিয়াম আছে, তাহলে চার্জের মান কত লিখবো? +2। ভেরি গুড। 3টা অক্সিজেন আছে, কত লিখবো? -6, তাই তো? তাহলে আমার এখানে আসছে হচ্ছে -4। তাহলে দুইটা সালফার মিলে কত হওয়া লাগবে? মানে +4 হওয়া লাগবে। তাহলে এক একটা সালফার ভাগে যাচ্ছে +2 করে, তাই তো? ওরে শাবাশ, এই তো তুমি তো খুবই ভালো ক্যালকুলেশন করে आंसर বলে দিলা। ভেরি গুড। এরপরেরটা সবচেয়ে কঠিন। আমাকে আজিম বলবে। আজিমের নাম শুনে বডি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার বল ভাইয়া, দুইটা সোডিয়াম আছে, তাহলে আমরা চার্জের মান কত লিখবো? +2। এটা একটু হাতে করতে হবে, বুঝছো? 6টা অক্সিজেন আছে, তাহলে -2। হ্যাঁ? তাহলে দেখো এই দুইটা করলে কিন্তু আমার আসতেছে কত? 10। ঠিক না? এবার দেখো 4টা সালফার আছে, তাহলে 4x সমান কত হতে হবে? +10 হতে হবে, কারণ এখানে তো -10। ঠিক তো? জটিল লাগছে? তাহলে 4x = +10। তাহলে এবার বলো x এর মান কত হবে? +10/4। জানো এটা কত হয়? 5/2 মানে কত? 5 এর অর্ধেক করলে 2.5, তাই না? 2.5। তাহলে আমাদের এটা হচ্ছে কত? +2.5। এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, বুঝছো? পরীক্ষায় বহুবার আসছে। টেট্রাথায়োনেট বলে আর কি, হ্যাঁ? টেট্রাথায়োনেট বলে, সোডিয়াম টেট্রাথায়োনেট। নামটাও জেনে রাখো। তাহলে এখানে আমরা জানতে পারছি যে সালফার দেখছো জারণ মান কেমন আসতেছে? +2.5। ওকে? সালফারের জারণ মান হচ্ছে কত আমাদের এখানে? +2.5। ভাইয়া, টেট্রাথায়োনেট। টেট্রা কারণ 4টা আছে। সোডিয়াম টেট্রাথায়োনেট। অসুবিধা নেই। এরপরে আসো। এটা আমাকে কে বলবে? বলো। এই যে এখানে বলো, দুইটা পটাশিয়াম আছে, তাহলে চার্জের মান +2। 3টা অক্সিজেন আছে, তাহলে -6। তাহলে আমার এখানে নিট চার্জ কত? -4। তাহলে সালফার কত হওয়া লাগবে? +4। ভেরি গুড। এই তো তোমরা দেখছো সব পারো, বসো। এরপরে আমাকে তুমি বলো, বসেই বলো। ও, তুমি তো দাঁড়াও নাই। এবার পটাশিয়াম, পটাশিয়াম কার্বনেট। হ্যাঁ, আগে বলো আমার এই যৌগটা কি ঠিক আছে? পটাশিয়াম কার্বনেটে মনে হচ্ছে ঠিক আছে? কি মনে হয় আলিফ? দেখে একটু কেমন কেমন মনে হচ্ছে না চোখে? কিছু একটা মিসিং।
না না, আছে আছে। আচ্ছা, এটা এটা হচ্ছে K2CO3 হবে আর কি, বুঝছো? মানে কার্বনেটের চার্জ তো -2, তো -2 কে যদি আমি সমান করতে চাই তাহলে তো আমার 2টা পটাশিয়াম লাগবে, বুঝছো? আমি ইচ্ছা করে একটু ভুল দিছিলাম, যে কেউ বুঝতে পারো কিনা, অসুবিধা নেই। তাহলে K2CO3, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, যে 2টা পটাশিয়ামের জন্য +2, 3 অক্সিজেনের জন্য কত? -6, তাহলে আমার থাকতেছে -4, তাহলে কার্বনের ক্ষেত্রে +4। ভেরি গুড ভাইয়া, তুমি তো খুবই ভালো পারছো। এটার কথা কি মনে আছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই যে ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে জারণ মান কত হবে? এমনিই বলো দেখি, কার মনে আছে কিনা। -1, তাই না? ধরো আমার মনে নাই, এখন আমি কি করবো? এখন আমি বের করবো। লিথিয়াম হচ্ছে কোন গ্রুপের? প্রথম গ্রুপের। বলো পেছনে। তাহলে লিথিয়ামের বেলা আমি চার্জের মান কত দিব? +1। ভেরি গুড। অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এর, তাহলে মনে আছে? অ্যালুমিনিয়াম বলছিলাম +3 বলছিলাম না? +3, তাহলে 3 আর 1 4। এবার 4টা হাইড্রোজেন মিলে তাহলে কত হওয়া লাগবে? -4 হওয়া লাগবে, তাই না? নাহলে তো 0 হবে না, হবে? তাহলে আমার 4টা হাইড্রোজেন মিলে হওয়া লাগবে -4, তাহলে x এর মান কত ভাইয়া? -1। কি ঠিকঠাক বলছে সবগুলা? তুমি আরেকটা বলো। তুমি আমাকে এর পরেরটা বলো, ক্যালসিয়াম হাইড্রাইড। এখানে দেখো, ক্যালসিয়াম কোন গ্রুপের আগে বলো? মানে গ্রুপ 2 এর। মৃৎ ক্ষার ধাতু নাকি ক্ষার ধাতু? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতুর বেলায় চার্জের মান কত হয়? +2, তাই না? তাহলে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2, এবং এই দুইটা হাইড্রোজেন মিলে কত হওয়া লাগবে? -2। তাহলে দুইটা হাইড্রোজেন মিলে যদি -2 হতে হয়, তাহলে আমাদের x এর মান কত আসতেছে? -1। বোঝা যাচ্ছে? পাচ্ছি আমরা? পারবো রাহা? রাহা, পরেরটা তুমি বলো। KO2, তাই না? এটা কিন্তু সেই সুপার অক্সাইড, ইফ ইউ রিমেম্বার। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে আমি জানি না এটা কি অক্সাইড, এত কিছু তো আমি পারি না ভাইয়া। পটাশিয়ামের চার্জের মান কত তাই বলো আগে। 1, হ্যাঁ? তাহলে দুইটা অক্সিজেন মিলে কত হওয়া লাগবে? -1 হওয়া লাগবে। দুইটা অক্সিজেন মিলে, এখানে কিন্তু আবার বললো না যে দুইটা অক্সিজেন মানে -4, তাহলে তো আমার হিসাব মিলছে না, তাই না? আমি একটা জানবো, সেটার বেসিসে আমি 0 করার চেষ্টা করবো, বুঝছো? তুমি ধরো পটাশিয়াম করলা +1, অক্সিজেন করে দিলে -4, তাহলে আলটিমেটলি আমার যোগের মান আসতেছে কত? -3। তা তো আর হবে না, -1/2, তাই না? তাহলে আমরা আগে হিসাব করবো যে তাহলে 2x ইকুয়াল আমার হতে হবে কত? -1, তাহলে x এর মান হচ্ছে -1/2, -1/2। ওকে আজিম, ক্লিয়ার? কনফিউজ হয়ে গেছো নাকি ঠিক আছে? আরেকবার বলবো? তুমি আরেকটা বলো তাহলে। RbO2। এবার বলো রুবিডিয়াম চার্জের মান কত হবে? উল্টা এমনি চিন্তা করে বলো, রিনাকে রুবি সেচে ফেলেছে, +1, তাহলে আমার দুইটা অক্সিজেন মিলে কত হওয়া লাগবে? -1 হওয়া লাগবে না? আগের থেকে হয়েছে, দুইটা অক্সিজেন মিলে আমার হওয়া লাগবে কত? -1। তাহলে আমি লিখলাম 2x ইকুয়াল -1, তাহলে x এর মান কত আসে? -1/2। আলিফ, ক্লিয়ার? আলিফ, তুমি আমাকে 3 নম্বরটা বলো, এটা বেশি কঠিন তো, দেখি তুমি পারো কিনা। Al2O3, এখানে তুমি 3টা অক্সিজেনের জারণ মান কত হবে আগে বলো। কত হবে? -6, নরমাল অক্সাইড তো -2 করেই তো হবে। তোমরা এই সুপার অক্সাইড দেখে ভয় পেয়ে গেছো নাকি? আচ্ছা, তাহলে 3টা অক্সিজেনের জন্য -6, তাহলে দুইটা অ্যালুমিনিয়াম মিলে কত হওয়া লাগবে? +6 হওয়া লাগবে। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জারণ মান আসতেছে কত? +3, ঠিক তো আলিফ? ক্লিয়ার? তাহলে এটা কিন্তু +3। আচ্ছা, তুমি তাহলে আমাকে আরো একটা বলো। Fe2O3, Fe2O3, এবার বলো দেখি। তাহলে 3টা অক্সিজেনের জন্য আমার জারণ মান হবে, থাক তুমি না, তুমি বলো হুমায়রা। 3টা অক্সিজেনের জন্য আমার জারণ মান কত হবে? -6, তাহলে দুইটা আয়রনের কত হবে? +6, তাহলে এক একটা আয়রন কত করে পাবে? 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের সেই সেম +3। বোঝা যাচ্ছে? বসো বসো বসো। আলিফ, তুমি আমাকে একটা বলো। FeCl3, আয়রনের জারণ মান কত হবে? ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন, -3 ক্লোরিনের জন্য, তাহলে আয়রনের ক্ষেত্রে কত হবে? +3, তাই না? একটু মনে হয় অসুবিধা হচ্ছে, শোনো আমি তোমাদের একটা গ্রুপ খুলে ওইখানে প্র্যাকটিসের জন্য হাজার হাজার এরকম যোগ দিয়ে দিব, এরপরে বাসায় বসে সবাই প্র্যাকটিস করো, মোটামুটি তো বুঝছো? বুঝছো জিনিসগুলা? আচ্ছা আসো, আমাদের আরো আছে। এই যে আমরা চার্জ রিলেটেড তো একটাও করি নাই। শোনো দেখো, এখানে খেয়াল করো, ধরো এটা কে বলবে আমাকে? তুমি বলো ভাইয়া। ধরো আমাদের এখানে আমি SO3 2 মাইনাস, মেইন টুইস্টটা কোথায়? এখানে আমি চাচ্ছি সালফারের জারণ মান, সালফারের জারণ মান আমি চাচ্ছি, তাহলে আমি 3টা অক্সিজেনের জন্য কত লিখবো? -6, এবং আমি সালফারেরটা জানি না, তাহলে x -6 ইকুয়াল,
এবার কি 0 লিখবো? এবার কিন্তু +2 লিখবো, -2 লিখবো। এখন কিন্তু আমার সেই চার্জের মানটা লিখতে হবে। বোঝা গেল? তাহলে এখন আমি লিখলাম -2। তাহলে আমাদের x এর মান কত আসে? -2 + 6 ইকুয়াল কত? +4। বোঝা যাচ্ছে? ঠিক আছে? আচ্ছা, তাহলে মনে করো তোমাকে আরো একটা দিই আমি। ধরো আমরা সেই শুরুর পেজে কিন্তু অনেকগুলো এরকম দেখছিলাম, তাই না? চার্জওয়ালা যে যৌগগুলা ছিল, যেগুলো আমি সেই সময় স্কিপ করে আসছিলাম। বলছিলাম যে আমরা পরে এসে এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। এবার বলো দেখি কে পারো? রাহা, তুমি আমাকে বলো। এখানে 4টা অক্সিজেন আছে। তাহলে তার চার্জের মান কত হবে? -8। ভেরি গুড। -8 এবং একটা সালফার আছে, ধরে নিলাম x ইকুয়াল কত লিখবো? মোট চার্জ কত লিখবো? -2, ঠিক তো? নাকি 0 লিখবো? -2 লিখবো, তাই না? তাহলে x এর মান আসতেছে কত? -2 + 8 মানে কত ভাইয়া? +6। +6 বোঝা গেল? তাহলে এখানে কিন্তু জারণ মান হচ্ছে +6। আচ্ছা আলিফ, তুমি আমাকে এটা বলো। 4টা অক্সিজেন আছে, তাহলে জারণ মান কত? -8। একটা ফসফরাস আছে নাকি? তাহলে লিখলাম x -8 ইকুয়াল কত লিখবো? -3। ওরে আল্লাহ, কত বেশি হয়ে গেল। তাহলে x ইকুয়াল কত? -3 + 8 তার মানে কত? +5। তুমি কি জানো ফসফরাস কোন গ্রুপের মৌল? ফসফরাস কিন্তু গ্রুপ 15 এর। এই জন্যই কিন্তু তার জারণ সংখ্যা কত বের হয়েছে? 5। গ্রুপ 15 এর মৌলগুলো পারো তোমরা? এই যে আমি এভাবে পড়তাম, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। নাকি তোমরা অন্য কিছু পড়ছো? না পারি আর্সেনিক আন্টির বিয়ে দিতে, তাই? সি সি সি। কেন তুমি আর্সেনিক আন্টির বিয়ে দিবা? ভাইয়া এসব পড়াইছে? আচ্ছা এবার আসো, কার্বনেট। এটা আমাকে আজিম বলো, না তুমি বলো। অভি, তুমি আমাকে বলো যে এখানে 3টা অক্সিজেন আছে, তাহলে 3টা অক্সিজেনের জন্য আমি চার্জের মান -6, ঠিক? একটা কার্বন আছে, তাহলে x লিখলাম ইকুয়াল মোট চার্জের মান কত লিখবো? হ্যাঁ, -2, তাই না? বলো। তাহলে x এর মান কত আসে? -2 + 6 কত আসে? +4। ভেরি গুড। বাহ, আমার খুব ভালো লাগছে যে তোমরা নিজেরা সলভ করতে পারছো। এটাই আমার সার্থকতা। এই জারণ সংখ্যা সারা জীবন লাগবে, বুঝছো? চাকরির পরীক্ষা দিতেও লাগবে। তোমরা যারা সামনে চাকরির পরীক্ষা দিতে চাও, দিবা নাকি কেউ? এখনই দেওয়ার ইচ্ছা নাই। এই আমরা একটা সিকিউ সলভ করি প্লিজ। দেখো, চলে যাচ্ছি স্যার। দেখো এরকম একটা সিকিউ আসছে তোমার। শোনো দেখো, এরকম একটা সিকিউ দেখলাম তোমাদের, এটা মেবি বরিশাল বোর্ডের কোশ্চেন। তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি দিলে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, ঠিক না? বলো। সো এই কার্বনিক অ্যাসিডে তোমাকে জানতে চাইছে যে এখানে কার্বনের জারণ মান কত। তাহলে যেহেতু সিকিউ আসছে, তুমি এবার তুমি লিখবা যে আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ মান হচ্ছে +1 এবং অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান হচ্ছে -2। লিখবা তো? লেখার পর এরপর লিখবা যে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে লিখবা +2, এরপর কার্বন, তাহলে +x, প্লাস 3টা অক্সিজেন আছে, 3 × -2 ইকুয়াল মোট চার্জ কত লিখবো? 0 নাকি অন্য কোনো কিছু লিখবো? 0, তাই না? 0। তাহলে কত আসে? 2 + x - 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমাদের x এর মান কত আসে? -4 + x ইকুয়াল 0। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। প্লাস লিখি নাই, তাই? ও, লিখছি তো। হ্যাঁ হ্যাঁ, লেখা লাগবে, চার্জ লিখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমার x এর মান কত আসতেছে ভাই? এর পাশে চলে গেলে +4। ওকে, এটাই হচ্ছে জারণ সংখ্যার যোজনীর মধ্যে বেসিক পার্থক্য, বুঝছো? যোজনীতে কোনো চার্জ দেওয়া লাগে না, কিন্তু জারণ সংখ্যা সবসময় চার্জ দিতে হয়। তাহলে এখান থেকে বুঝতে পারলাম +4। সেম ভাবে ধরো আরো একটা সিকিউ আসছে উপরে এরকম, যে তোমার কাছে দুইটা সলিউশন দেওয়া আছে, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে ফেরাস সালফেট। আমার তো আসলে অধ্যায়টা শেষ করতে হবে, আমি যদি একদিনে জারণ সংখ্যা শেষ না করি, নেক্সট দিন তোমাদের জারণ বিজারণটা শেষ করতে পারবো না। এই দুইটা টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স, হ্যাঁ, এবং আমার টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি তোমাদের সিলেবাস শেষ করা যায়। আমারও ছুটি, তোমাদেরও ছুটি। ওকে, তাহলে দেখো প্রথমে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ফেরাস সালফেট এই দুইটার মিশ্রণে যে লবণ তৈরি হবে তার জারণ সংখ্যা কত। এখন কথা হচ্ছে লবণ তৈরি করা আমরা আসলে এখনো শিখি নাই, হ্যাঁ, সেটা আমাদের জন্য একটু কঠিন। বাট আপাতত আমাদের এখানে ধরো যেটুকু আছে, আমরা ধরো মনে করো ধরে নিলাম যে আমরা মোটামুটি পারি, হ্যাঁ। তো আমরা এখানে সোডিয়াম সালফেট মনে করো তৈরি করে দিলাম। কিভাবে তৈরি হয়েছে এটা আমরা পরে শিখবো না। এটা মনে করো আমার হচ্ছে যৌগ যেটা তৈরি হয়েছে, সেটার কেন্দ্রীয় মৌল কোনটা হবে আমাকে আলিফ বলো। এস, সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল, তাই না? তাহলে আমরা বের করতে চাই, তাহলে দুইটা সোডিয়ামের জন্য আমি লিখবো +2, তাই না? আমি এভাবে লিখলাম, তাহলে +2 + x +4 × -2 ইকুয়াল কত? 0। আচ্ছা, তাহলে আমার +2 + x - 8 ইকুয়াল 0। তাহলে +x - 6 ইকুয়াল 0। তাহলে x এর মান কত? +6। বুঝা যাচ্ছে? তাহলে এখান থেকে তুমি সুন্দর করে লিখে দিবা যে যে লবণটা তৈরি হয়েছে তার কেন্দ্রীয় মৌলের জারণ মান হচ্ছে +6।
এটা দেখে বলো তো সালফারের গ্রুপ সংখ্যা কত? হ্যাঁ হ্যাঁ, এভাবে করলে তো আরো সহজ। সিকিউতে তো আর এভাবে করতে পারবো না। এই তো ভেরি গুড, 16, তাই না? বুঝতে পারছো এখন? তাহলে নরমালি খেয়াল করবা যে গ্রুপ 13 যারা, তাদের ক্ষেত্রে যার মান হবে +3, 15 +5, 16 +6। সবসময় যা হবে তা না, কারণ অনেকেই পরিবর্তনশীল জারণ সংখ্যা আসলে দেখায়, তাই না? আচ্ছা, তাহলে আজকের পড়া কি আমরা মোটামুটি বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের। নেক্সট দিন থেকে আমরা জারণ বিজারণটা একটু পড়বো, হ্যাঁ, জারক বিজারক, কে কাকে জারিত করছে বিজারিত করছে, এই আর কি। আচ্ছা শোনো, তাহলে তোমরা, আমি তোমাদের একটা গ্রুপ খুলে ওইখানে হোমওয়ার্ক দিয়ে দিব কিছু, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে সুন্দর করে লিখে নিয়ে আসবে, কেমন? আব্দুল্লাহ ভাই